আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সো ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ সেলস মাস্টারি। সো আজকে আমরা সেলস মাস্টারিতে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বায়ার্স মাইন্ডসেট। পার্ট ওয়ান এর মধ্যে আমরা কথা বলেছিলাম হাউ টু ক্রিয়েট এ সেলার্স মাইন্ডসেট, লাইক সেলার্স এর মাইন্ডসেটের মধ্যে কি কি থাকা উচিত না উচিত সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা যে টপিকে কথা বলবো দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ডিং দ্য বায়ার্স মাইন্ডসেট। মানে স্পেসিফিক ভাবে যদি বলতে যাই, একটা বায়ার আপনার থেকে একটা প্রোডাক্ট অথবা সার্ভিস কেন কিনবে সে বিষয় নিয়ে আমরা মেনলি কথা বলতে যাচ্ছি। আমাদের পার্ট ওয়ান আর পার্ট টু হচ্ছে একটু কাইন্ড অফ থিওরিটিক্যাল। পার্ট থ্রি এর পর থেকে আমরা একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের দিকে চলে যাবো ইনশাল্লাহ। তো চলুন আসেন আমরা এই টপিকটা একটু বোঝার চেষ্টা করি। আজকে পুরা লেকচারে আমি যা যা এখানে ডিসকাস করবো বা আপনাদেরকে শেখাবো কিনা সবকিছুই আমি শিখেছি এই বুকটা থেকে, যেটা নাম হচ্ছে ইনফ্লুয়েন্স বাই রবার্ট বি চালদিনি, রাইট? সো আমি হাইলি রিকমেন্ড করব আপনারা সবাই এই বইটা পড়বেন। এই বইটা পড়লে আপনার বায়ার্স পার্সপেক্টিভ নিয়ে অনেক কিছুই ক্লিয়ার আউট হবে। সো আসেন শুরু করা যায়। হোয়াট ইজ দ্য বায়ার্স মাইন্ডসেট? এটাকে যদি আমরা একটু চিন্তা করি, একটা বায়ার্স মাইন্ডসেট বা একটা বায়ার প্রোডাক্ট কেন কিনে বা কখন কিনে, দেখেন এখানে আমি যদি একটু আপনাদের সাথে ইমেজের দিকে একটু ডিসকাশন করি। ইমেজের মধ্যে আপনি দেখেন লেফট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের একটা হার্ট আছে, রাইট হ্যান্ড সাইডের মধ্যে আমাদের কাছে ব্রেন আছে। হার্টকে আমরা বলছি ইমোশন দিয়ে, আর ব্রেনকে আমরা বলছি লজিক দিয়ে, ঠিক আছে? তো একটু যদি আমাদের বুঝতে হয়, একটা প্রোডাক্ট বা সার্ভিস যখন বায়ার আপনার থেকে কিনে, সে কি লজিক্যালি কিনে নাকি ইমোশনালি কিনে? যদি আপনি এটা ব্যালেন্সের দিকে তাকান, আপনি দেখেন এটা একটু একদম ইকুয়ালি ব্যালেন্স করা, মানে সে একদম লজিক দিয়েও কিনে না কখনো, বা ইমোশন দিয়েও কিনে না, শুধুমাত্র ইমোশন দিয়ে কিনে না। মানে ব্যাপারটুকু হচ্ছে দুইটাকে কম্বাইন করার পরে তখন একটা বায়ারে কোনো প্রোডাক্ট পারচেজ করার জিনিসটা ট্রিগার হয়। তো জিনিসটা হচ্ছে, বায়ার যখন কোনো কিছু কিনতে চায় সেটা স্টার্ট হয় ইমোশন দিয়ে। প্রথমত সে ইমোশন দিয়ে ভাবে, এরপর সে এই জিনিসটাকে লজিক দিয়ে ভ্যালিডেট করে। আমি জানি প্রথম দিকে এটা একটু কনফিউজিং লাগতেছে, বাট আস্তে আস্তে আমরা যখন অন্যান্য স্লাইডের দিকে যাব আপনাদের টপিক গুলো একটু ক্লিয়ার হয়ে যাবে। তো ইন শর্ট আমি যদি বলি, একটা বায়ার যখন কোনো একটা প্রোডাক্ট কিনে প্রথমত ট্রিগার হয় ইমোশন দিয়ে, যেটা লাস্টে ভ্যালিডেট হয় লজিক দিয়ে, ঠিক আছে? এটাকে যদি আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে, দেখেন আমরা যখন কোনো জিমের মেম্বারশিপ নিতে যাই, এটা শুধুমাত্র হেলথের জন্য যায় না, কনফিডেন্স এবং সোশ্যাল অ্যাকসেপ্টেন্সের জন্য যায়। মানে ব্যাপারটা হচ্ছে, আমি যদি প্রপারলি জিম ইউজ করি বা আমি যদি জিম করি, ঠিক আছে, তো আমার তো হেলথ তো ইমপ্রুভ হবে, কিন্তু সাথে সাথে আমার যে বডির মাসেলস পাওয়ার গুলো ইনক্রিজ হচ্ছে, এটা আমাকে একটা কনফিডেন্স দিবে, সোশ্যাল একটা অ্যাকসেপ্টেন্স দিবে। এখানে হেলথ পার্টটা হচ্ছে আমার লজিক, আর এখানে কনফিডেন্স এন্ড সোশ্যাল এক্সপেক্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ইমোশন। সো ব্যাপারটুকু হচ্ছে ইমোশন দিয়ে ট্রিগার হয়েছে, লজিক দিয়ে জাস্টিফাই করা হয়েছে। সেম টু সেম আমরা যখন একটা প্রিমিয়াম স্মার্টফোনের কথা চিন্তা করি, ধরে নেন আইফোনের কথা আমরা চিন্তা করলাম, ঠিক আছে, আইফোন 17 প্রো ম্যাক্স। তো আইফোন 17 প্রো ম্যাক্স এর নেওয়ার রিজনটা কি? শুধুমাত্র কি ফিচার্স এর জন্য? এটা খুব ভালো ক্যামেরা আছে, খুব ভালো ব্যাটারি আছে, না। এটা এই ফিচারটা তো হচ্ছে আপনার লজিকের পার্ট। এটা প্রথমত আমি ইমোশন দিয়ে জাজ করি। কি দিয়ে ইমোশন? যে এটা আমাকে একটা স্ট্যাটাস দিবে। যদি আমার ফ্রেন্ড সার্কেল আমি বসে আমার কাছে যদি 17 প্রো ম্যাক্স থাকে, তাহলে এটা আমাকে একটা স্ট্যাটাস আর আইডেন্টিটি দিবে। তো প্রথমত এখানে কি হয়েছে? ইমোশন দিয়ে জাস্টিফাই হয়েছে, লজিক দিয়ে এন্ড হয়েছে বা পারচেস করা হয়েছে। সেম টু সেম যখন কোন একটা বিজনেস মার্কেটিং সার্ভিস নেয়, সে কেন নেয়? সে কি শুধুমাত্র অ্যানালিটিক্স দেখার জন্য নেয়? হ্যাঁ, আমি কত পার্সেন্ট গ্রো করছি, কেমনে গ্রো করবো না গ্রো করবো? না, এই অ্যানালিটিক্স পার্টটা তো হচ্ছে ভাইয়া আমাদের লজিকের পার্ট। বাট ইমোশন কি জানেন? বিজনেস ওনারের মাথায় একটা ভয় থাকে, যদি আমি এখন মার্কেটিং সার্ভিসেস গুলো না নিই, হয়তো আমি পিছিয়ে পড়বো আমার কম্পিটিটর থেকে। So, আবারও বলছি, যখন কোনো একটা প্রোডাক্ট একটা বায়ার পারচেজ করে, প্রথমত সে ইমোশন দিয়ে ট্রিগার হয়, পরবর্তীতে সে লজিক দিয়ে জাস্টিফাই করে প্রোডাক্টটা কিনে, ঠিক আছে? এটাকে আমি একটা পিরামিড হিসাবে আপনাদেরকে যদি আমি শো করি, দেখেন পিরামিডের বেসটা হচ্ছে আমার লজিক, ঠিক আছে? লজিক দিয়ে তো সে আমাদেরকে কি করছে, কিনছে। বাট লজিকের ছাড়াও আরো কিছু জিনিস এখানে থাকে, সেটা হচ্ছে স্কারসিটি, সোশিয়াল প্রুফ, ইমোশনস। ইমোশন আর লজিক নিয়ে তো অলরেডি কথা বলেছি। এখন আমরা ইন ফিউচার একটু সামনের স্লাইড গুলোতে স্কারসিটি নিয়ে কথা বলবো, সোশ্যাল প্রুফ নিয়ে কথা বলবো, যেগুলো বায়ারকে কোন একটা প্রোডাক্ট পারচেজ করতে আরো বেশি ইনকারেজ করে। তো আসলে একটু কথা বলা যাক, হোয়াট ইজ সোশ্যাল প্রুফ? সোশ্যাল প্রুফ জিনিসটা কি? সোশ্যাল প্রুফ মানেটা হচ্ছে, অ্যাজ এ হিউম্যান বিং আমরা সে সকল বিষয়ে বেশি ট্রাস্ট করি যখন ওই জিনিসগুলো অন্যান্যরা ইউজ করে। আমি এটাকে একটা উদাহরণ হিসাবে বলি, ধরেন আপনি একটা মোবাইল ফোন পারচেজ করতে চাচ্ছেন, বাট আপনার এলাকায় কেউ কারো হাতে ওই মোবাইল ফোনটা দেখেন না, ঠিক আছে?
সো দেখবেন অটোমেটিকলি আপনার একটা দ্বিধা কাজ করবে, আমার কি এটা অ্যাকচুয়ালি কেনা উচিত, বিকজ মানুষজন তো এটা কিনতেছে না, তাই না? বাট অন দ্য আদার হ্যান্ড আমি একটা মানে উদাহরণ দিয়ে শুরু করি। ধরেন আমাদের আশেপাশে আরেকটা প্রোডাক্ট আসছে যেটা আপনি নিতে চাচ্ছেন, এন্ড আপনার বিল্ডিং এর মধ্যে অলরেডি 3-4 জন ওটা কিনে রাখছে। তাহলে এই জিনিসটা কি প্রুফ করে? এই জিনিসটা প্রুফ করে যে ওই প্রোডাক্টের ভ্যালিডেশন প্রুফ করতেছে, তাই না? দ্যাট মিনস ওই প্রোডাক্টটা ভালো বলে মানুষ কিনতেছে। তো সোশিয়াল প্রুফ মানেটা হচ্ছে আপনি যদি ভালো মতো বোঝার চেষ্টা করেন যে সোশিয়ালি মানুষ এটাকে একসেপ্ট করেছে কিনা। ঠিক আছে? এবার স্ক্যারসিটি, স্কারসিটি মানেটা হচ্ছে আমি যদি এটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলতে যাই, সেটা হচ্ছে যে সহজলভ্য নয় বা লিমিটেড টাইমের জন্য কি হচ্ছে পাওয়া যাচ্ছে। স্কারসিটি মানে হচ্ছে, যদি আমি এক্সাক্ট ওয়ার্ডটা আমার মাথায় আসতেছে না, বাট স্কারসিটি আমি যদি বলি যে খুবই স্বল্প সময়ের জন্য আপনি এই জিনিসটা পাবেন। তো স্কারসিটিও কিন্তু বায়ারকে ট্রিগার করে জিনিসটা পারচেজ করার জন্য। যেমন আমি এখানে লিখেছি, স্কারসিটি ক্রিয়েটস আর্জেন্সি, ইনক্রিজড পারসিভড ভ্যালু, ফাস্টার অ্যাকশন এন্ড কনভার্সন। এটাকে যদি উদাহরণস্বরূপ আমি একটা বুঝাইতে যাই, ধরেন দুইটা কোর্সের একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন একটা কোর্স, কোর্স নাম্বার এ, সে বলছে যে আমি পুরো বছর জুড়ে খুবই লিমিটেড পরিমাণ মানুষজনকে নিব। এই যে লিমিটেড, দেখছেন, স্বল্প পরিমাণ, এটা স্কারসিটি। এবং আমার এনরোলমেন্ট হচ্ছে শুধুমাত্র 3 দিন খোলা থাকবে, এই 3 দিনের মধ্যে যারা ঢুকবে ঢুকবে, নাহলে আমি আমার অফ করে দিব। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আরেকটা কোর্সের দিকে আপনি দেখলেন, সেটা বলতেছে সারা বছর আমার এনরোলমেন্ট খোলা, সারা বছর আমার এনরোলমেন্ট খোলা, ক্লাস চলাকালীন অবস্থায় তুমি যদি চাও এনরোলমেন্ট নিতে পারো, আগে রেকর্ডেড ভিডিওস গুলো তুমি দেখে দেখে যেতে পারবে। তো দেখেন, আপনি যদি একজন স্টুডেন্ট হন, আপনি এই জিনিসটা কি করবেন জানেন? আরে এখানে তো যদি চাই আমি যখন ইচ্ছে তখন আমি এনরোলমেন্ট নিতেই পারি, বিয়ের কথা বলতেছি, ঠিক আছে? তো আপনার কাছে আর্জেন্সি ক্রিয়েট করবে না। বাট এর ক্ষেত্রে সেই জিনিসটা কি হবে, আপনার মাথায় আসবে, আরে ভাই আমি যদি 3 দিনের মধ্যে এনরোলমেন্ট না নিই, তাহলে এখানে আমার কোনো সুযোগই নেই। এই যে এটাকে আমি এক্সক্লুসিভ বানিয়ে ফেলছি। আর এই এক্সক্লুসিভ বানানো মানেটা হচ্ছে এটা খুবই হাইলি ভ্যালুড একটা জিনিস, তাই না? সো স্কারসিটি অলওয়েজ বায়ারকে ট্রিগার করে, বিকজ বায়ার মাথায় রাখে যদি আমি এটাকে এখন পারচেজ না করি, তাহলে পরবর্তীতে আমি এই জিনিসটা পাবো না। সো স্কারসিটি হচ্ছে সেই জিনিসটা। তারপর ইমোশন ভার্সেস লজিক, এখানে এত বেশি আমি যাব না। সহজ করে যদি আমি বলতে চাই, যে কোনো পারচেজটা শুরু হয় ইমোশন দিয়ে, এন্ড গেম হয় হচ্ছে যে আপনার লজিক দিয়ে। সিম্পল অ্যাজ দ্যাট। এবার একটা উদাহরণ দিয়ে, আমি এতক্ষণ আপনাদের সাথে ডিসকাস করেছি সোশ্যাল প্রুফ কাকে বলে, মানে সোশ্যাল ভ্যালিডেশন কি, স্কারসিটি কি, ঠিক আছে, ইমোশন কি, লজিক কি। এবার একটা প্রোডাক্ট দিয়ে আমরা একটু চিন্তা করি। ওয়াই পিপল বাই অ্যান আইফোন? আইফোন মানুষ কেন কিনে? প্রথম কথা হচ্ছে সোশ্যাল প্রুফ। আমার সোশ্যাল প্রুফ মানেটা কি, আমার আশেপাশে মানুষজন যারা একটু রিচ কাইন্ড অফ, তারা কি ইউজ করতেছে সোশ্যাল প্রুফ হিসেবে, আইফোন ইউজ করতেছে। দ্যাট মিনস এটা জিনিস ভালো বলে তারা ইউজ করতেছে, তাই না? সো অনেকে যেহেতু ইউজ করতেছে, দ্যাট মিনস এটা ভালো। তো সোশ্যাল প্রুফ হিসেবে আমি এটা কেনার একটা সাহস পাইলাম। স্কারসিটি, স্কারসিটি সবসময় যে স্বল্পতা বুঝায় সেটা না, এক্সক্লুসিভিটিও বুঝায়। তার মানে এক্সক্লুসিভিটি মানে যেটা বলতেছি, আইফোনের ক্ষেত্রে একটু আগে আমি আপনাকে বললাম সবাই পারচেজ করতে পারে না। আরে ভাই, 1 লাখ 1.5 লাখ টাকা ফোন তো সবার ক্ষেত্রে পারচেজ করা পসিবল না। দ্যাট মিনস যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু করে টাকা পয়সা দিছে, তারা এটা কিনতে পারতেছে। দ্যাট মিনস আপনি ভিড় থেকে একটু আলাদা হইতে পারতেছেন। ঠিক আছে? তো এই যে এক্সক্লুসিভিটি, যে স্কারসিটি পার্টটা, দ্যাটস ওয়াই আপনি অ্যাজ এ বায়ার আরেকবার কি আইফোন কেনা একটু সাহস করবেন। ইমোশন, ইমোশন মানে ওই যে স্ট্যাটাস, আমার কাছে যদি আইফোন থাকে আমার বন্ধুরা বলবো ওকে হি ইজ গুড পারসন, আইডেন্টিটি একটা ক্রিয়েট করতেছে, তাই না? সোশ্যাল, এখানে দেখেন স্ট্যাটাস, সেন্স অফ বিলঙ্গিং, সো ইমোশনালি এই জিনিসগুলো আসতেছে। লাস্ট বাট নট লজিক, আমি বললাম না সব পারচেজ শেষ হয় মানে এন্ডটা হয় লজিক দিয়ে। লজিক কি? আরে আইফোনের তো ক্যামেরা অনেক জোস, এটা ভিডিও কোয়ালিটি অনেক জোস, এটা। সো মেনলি যখন একটা বায়ার সোশ্যাল প্রুফ ক্রস চেক হয়ে গেছে, টিক মার্ক, স্কারসিটি টিক মার্ক, ইমোশন টিক মার্ক, লজিক টিক মার্ক, আফটার দ্যাট ও কিন্তু আইফোন কেনার জন্য সাহসটুকু করবে। সো আই হোপ সো যে কোনো প্রোডাক্ট যদি আপনি নিজেকে বায়ারের শুরুতে চিন্তা করেন, কখন সে কিনবে? যখন সেটা সোশ্যাল প্রুফ থাকবে, স্কারসিটি থাকবে, ইমোশন থাকবে এবং লজিক থাকবে। ঠিক আছে? এবার লেটস কাম টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, বায়ার চুজ ইজ ওভার কমপ্লেক্সিটি। এখানে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি সেটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইজ ওভার কমপ্লেক্সিটি মানে কি? ইজ ওভার কমপ্লেক্সিটি বলতে আমি এখানে সিটিএ এর কথা বলতেছি, কল টু অ্যাকশন। মনে করেন একটা বায়ার কনভিন্সড হয়ে গেছে আপনার থেকে প্রোডাক্ট কেনার জন্য, সো তার যে পারচেজিং প্রসেসটা সেটা আপনাকে সব সময় ইজ রাখতে হবে ইনস্টেড অফ কমপ্লেক্স।
তাহলে ইজ কি কমপ্লেক্স কি আমি একটু বুঝাই, যে পুরো পারচেসিং পাওয়ার মানে প্রসেস, এটাকে জাস্ট 3টা স্টেপের মধ্যে আপনি রাখবেন। এখানে দেখেন আমি 3টা স্টেপের মধ্যে রেখেছি, রাইট? তাহলে আমি এটাকে একটু উদাহরণস্বরূপ বুঝাই। ধরে ফেলেন কালকে আপনি ফেসবুকের মধ্যে আমার একটা ভিডিও দেখলেন যেখানে আমি বললাম আমি 5টা অ্যালগোরিদমিক অথরশিপ রুলস গিভ অ্যাওয়ে করতে যাচ্ছি, 5টা। এই 5টা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? নাম্বার 1, ভিডিওটা শেয়ার করতে হবে। নাম্বার 2, কমেন্ট করতে হবে। 3 নাম্বার, আপনি আপনার মানে অথরশিপ রুলস গুলো আমি আপনাকে মেসেজ করে দিব। তাহলে এটা আপনার জন্য 3টা ইজি স্টেপ না? হ্যাঁ, আমি শেয়ারও করলাম, কমেন্ট করলাম, ভাই আমাকে এটা দিয়ে দিল। বাট ব্যাপারটুকু হচ্ছে আমি যদি আপনাকে বলে হ্যাঁ আমি 5টা কি করব, আপনাকে আপনাকে কি দিব, আমি অথরশিপ রুলস দিব, বাট আপনাকে প্রথমত আমাকে কি করতে হবে, পেজে একটা রিভিউ দিতে হবে, জিএমবি তে একটা রিভিউ দিতে হবে, তারপর হচ্ছে এখানে এটা করতে হবে, এখানে কমেন্ট করতে হবে, এখানে লাইক দিতে হবে, এখানে তারপর আমি আপনাকে দেবো। তো প্রথম কথা হচ্ছে যে পার্সনটা এতগুলো স্টেপস ইনক্লুড করলো তার মার্কেটিং নিয়ে কোনো সেন্সই নেই। সেকেন্ড নাম্বার হচ্ছে এটা একটা বায়ারকে সব সময় ডিসকারেজ করবে কল টু অ্যাকশনে ট্রিগার হওয়ার জন্য। সো ইন সিম্পল আপনার 3টা স্টেপ রাখবেন। হ্যাঁ ভাই, প্রথমে এটা করবা, ধরো তুমি আমার সার্ভিস নিতে যাচ্ছ, ফার্স্ট তুমি এই পেজে যাও, জাস্ট বুক অ্যান্ড অর্ডার, সার্ভিসের জন্য অর্ডার দাও, তোমার সার্ভিসটা রেডি হয়ে যাবে, আমরা তোমাকে এটা দিয়ে দিব, ঠিক আছে? আপনি একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন, সেম টু সেম 3টা স্টেপ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, এখানে যে অর্ডার করো তোমার 3 থেকে 4 দিনের মধ্যে তোমার বাসায় প্রোডাক্ট পৌঁছে যাবে। তো আমি যে জিনিসটা ব্যাপারটা বলতে যাচ্ছি, যে আপনার বায়ার যখন কনভার্ট হচ্ছে তাহলে তাকে কমপ্লেক্স করবেন না, অনেকগুলো স্টেপ দিবেন না, এটা করো এটা করো এটা করো, না করার দরকার নাই। জাস্ট 3টা মেইন স্টেপ দিবেন, যাতে 3 নাম্বার স্টেপে ক্লিক করার সাথে সাথে তার পারচেসিংটা হয়ে যায়। পারচেস ক্যান বি আ প্রোডাক্ট, পারচেস ক্যান বি সার্ভিস, পারচেস ক্যান বি এনিথিং দ্যাট ইউ আর মনিটাইজিং। ওকে, স্পিক সিম্পলি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, আমি একটা জিনিস ভালো বলি। আহ ব্যাপারটুকু হচ্ছে আমরা বেশিরভাগই ইংলিশে কথা বলতে হয়, আমাদের বেশিরভাগই ক্লায়েন্ট থাকে মানে ফরেনার্স, রাইট? তো আপনার ইংলিশ ওয়ার্ড গুলো এত কনফিউজিং রাখবেন না যে ব্যাপারটুকু হচ্ছে একটা বায়ারের বুঝতে কষ্ট হয়, ঠিক আছে? তো এটাকে যদি সহজ করে আমি যদি বলতে যাই, স্পিক টু এ বায়ার লাইক এ 10-year-old কিড, লাইক 10 বছর একটা ছোট বাচ্চার সাথে আপনি যখন যেভাবে ইংলিশে কথা বলবেন সহজ ল্যাঙ্গুয়েজের মধ্যে, ওইভাবে করে কথা বলবেন, ঠিক আছে? আপনার ইন্ডিয়ার একটা খুবই ভালো একটা পলিটিশিয়ান আছে, নট ভালো বাট একটা পলিটিশিয়ান, তার নাম হচ্ছে শশী থারুর। আমি তার আমার ফিডে প্রায় তার ইয়া লেকচার্স গুলো আসে। সে খুবই কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজে কথা বলে। হ্যাঁ, তো ব্যাপারটুকু হচ্ছে আপনি যদি ওইরকম অনেক কমপ্লিকেটেড ওয়ার্ডস গুলো ইউজ করেন ভাই, ট্রাস্ট মি ক্লায়েন্ট কিন্তু ইমপ্রেসড হবে না, ক্লায়েন্ট একটু বিরক্ত বোধ করবে। সো ট্রাই করবেন একদম ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজে তার সাথে কথা বলার, যাতে করে আপনি কি বুঝাচ্ছেন মানে সে কি বেনিফিট পাচ্ছে, তার কোন প্রবলেম সলভ হচ্ছে, কেমনে করে সেভ টাইম হচ্ছে, কি ভ্যালু পাচ্ছে, জাস্ট মেক থিংস ইজি ফর হিম এন্ড স্পিক ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। ওকে, আজকে আমরা আরেকটা পাওয়ারফুল একটা অ্যাক্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রেসিপ্রোসিটি। তো এবার রেসিপ্রোসিটি জিনিসটাকে আর একটু বোঝানোর চেষ্টা করি। সহজ বাংলা ভাষায় যদি আমরা বলতে যাই, রেসিপ্রোসিটি মানে হচ্ছে আগে দিয়ে ফেলা, কোনো কিছু কারো থেকে চাওয়ার আগে আগে নিজ থেকে দিয়ে ফেলা। এটাকে যদি বাংলা ভাষায় আমি যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই রেসিপ্রোসিটি জিনিসটা কি, ধরে নেন আজকে আপনার ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস, আজকে আপনার ইউনিভার্সিটিতে ফার্স্ট ক্লাস, আপনি যে বেঞ্চে বসেছেন আরেকটা নতুন ছেলে আপনার সাথে আজকে পড়ছে, সে আপনার পাশে এসে বসেছে, ঠিক আছে? এবার ক্লাস শেষ, আপনার ফ্রেন্ডটা যদি ক্লাস শেষের পর বলে এই তাহা চল আজকে একটু বিরিয়ানি খেয়ে আসি, ঠিক আছে? তো দেখবেন একটা ভালো লাগে কাজ করে না, বিকজ ফার্স্ট টাইম সে আপনাকে ডাইরেক্ট দিচ্ছে, তাই না? মানে কেউ যদি প্রথম দিকে নিয়ে মানে ফার্স্ট টাইম নিজের থেকে কিছু অফার করে, একদম হিউম্যান বিং হিসেবে আমাদের ওই জিনিসটা ভালো লাগা কাজ করে। আবার একটু উল্টো ভাবে চিন্তা করেন, ধরেন আপনার সাথে প্রথম দিন ক্লাসে দেখা হলো, ক্লাস শেষ, পাশে যে ছেলেটা সে বলতে এই তাহা আমার কাছে না টাকা নেই, 500 টাকা দিত, দেখবেন নেগেটিভ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। লাইক কোনো কিছু দেওয়ার আগে সে যখন নেওয়ার চিন্তা করবে, নেগেটিভ কি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট হবে। সেম গোস ফর দ্য ক্লায়েন্ট অলসো। আপনি ক্লায়েন্টকে কিছু দিচ্ছেনই না, ডাইরেক্ট বলতেছেন এই আমাদের প্রোডাক্ট পারচেজ করো, তাহলে ক্লায়েন্ট কখনো হ্যাপি হবে না। ট্রাই টু গিভ সাম ভ্যালিউ ফার্স্ট। কেমনে করে রেসিপ্রোসিটি অ্যাক্টিভেট করতে হয় আমি একটু পরে দেখাচ্ছি, বাট প্রথমত কিছু দেন, তারপর তার থেকে নেন, ঠিক আছে? যেমন কি দিতে পারি তাহলে রেসিপ্রোসিটিতে, যেমন আমি আমার 2018-তে যখন ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা শুরু করি আল্লাহর রহমতে, তখন করতাম কি, তখন আমি ফ্রি ওয়েবসাইট অডিটস দিতাম, প্রচুর পরিমাণ অডিটস দিতাম, ঠিক আছে? যে প্রথম যে ক্লায়েন্টের সাথে আমার পটেনশিয়াল ক্লায়েন্ট, তাকে আমি বলতাম এই ঠিক আছে তোমার আমার থেকে পরে তুমি ইয়া করিও মানে সার্ভিস, আমি তোমাকে একটা ফ্রি অডিট দিই,
সো অডিটটা এভাবে করে করতাম যাতে করে ওটা দেখে সে তার উপকার হয়, আর যাতে করে সে আমার প্রতি একটা ট্রাস্ট বিল্ড হয়। স্টিল নাও আজকের ডেট পর্যন্ত আমি রেসিপ্রোসিটিটা ফলো করে আমরা এখন বর্তমানে ফ্রি কনসালটেশন দিই। লাইক যে কোনো নতুন পটেনশিয়াল ক্লায়েন্ট আছে, আমরা তাকে একটা ফ্রি কনসালটেশন দিই। আপনার এটা এরকম করে ভালো হবে, এটা এরকম করে ভালো হবে, এটা এরকম হবে, এটা এরকম হবে, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং হোয়াট আই এম টকিং টু, লাইক আই এম টকিং অ্যাবাউট। মানে ব্যাপারটুকু হচ্ছে আপনার কাছে যখন কোনো একটা নতুন ক্লায়েন্ট আসবে, ইনস্টেড অফ সেইং এই আমার এই একটা দুইটা তিনটা প্যাকেজ আছে, যেটা ইচ্ছা ওটা নাও, ক্লায়েন্ট ভাই কনভার্ট হবে না। আপনার ক্লায়েন্টের মাইন্ডসেট একটু বুঝতে হবে। প্রথমে তো কিছু দেন, রেসিপ্রোসিটি হিসেবে দেখেন আপনি কি দিতে পারছেন। আপনি ফ্রি ওয়েবসাইট অডিট দিতে পারছেন, আপনি কি কনসালটেশন দিতে পারছেন। ফর এক্সাম্পল, আপনি ইউটিউবে খুব জোস থাম্বনেল ডিজাইন করেন, ঠিক আছে? তো আপনার যে পটেনশিয়াল ক্লায়েন্ট, ভাই দুইটা দেন না, দুইটা ফ্রিতে ক্রিয়েট করে দেন না, সমস্যা নাই তো। সে যদি পছন্দ করে তাহলে পরবর্তীতে সে কনভার্ট হবে। আপনি জোস ভিডিও এডিট করেন, ঠিক আছে ভাই, আমি 1 মিনিটে বা 30 সেকেন্ডের একটা শর্টস একটা এডিট করে দিই না, অ্যাজ এ রেসিপ্রোসিটি, হেই দিস ইজ আই থিঙ্ক ইট উইল হেল্প ইনক্রিজিং ইউর রেভিনিউ, ধরো এটা তোমাকে আমি দিচ্ছি, তুমি এটাকে ইউজ করো, ঠিক আছে? সো প্রথমে কিছু দিয়ে স্টার্ট করুন, ট্রাস্ট মি, ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। আচ্ছা, স্কারসিটি। স্কারসিটি আমার প্রত্যেকটা পিচের মধ্যে আমি স্কারসিটি রাখি। যেমন আমাদের এজেন্সির জন্য আমরা একটা স্কারসিটি রাখি যে আমরা প্রতি বছরে এক্স নাম্বার অফ ক্লায়েন্টের বেশি নিই না। আর আমরা ওটা জানুয়ারির মধ্যে ডিসাইড করে ফেলি যে এই বছর আল্লাহর রহমতে আমি কয়টা ক্লায়েন্টের সাথে কাজ করবো। সেম টু সেম আমার যতগুলো কোর্সেস আছে আপনি দেখবেন সব জায়গায় স্কারসিটি থাকে, যে আমরা লিমিটেড টাইম অফ ডেজ এর জন্য মানে আমরা সিটস ওপেন রাখি, এরপর অফ করে দিই। এরপর সারা বছর তুমি ওয়েট করলেও পাবা না। সো দেখেন, স্কারসিটি ক্রিয়েটস আর্জেন্সি। সো আপনি আপনার পিচের মধ্যে ট্রাই করবেন স্কারসিটিটা রাখার। কিভাবে করে স্কারসিটি রাখবেন, ইট ডিপেন্ডস অন ইউ। মানে ব্যাপারটুকু হচ্ছে যে সারা বছর চাইলে তুমি এটা কিনতে পারবা না, মানে একটা লিমিটেড টাইম। মানে ব্যাপারটুকু হচ্ছে একদম লিমিটেড টাইম। যেমন আমার এখন একটা জিনিস মনে আছে, আই ডোন্ট এক্স্যাক্টলি রিমেম্বার দ্য ব্র্যান্ডস নেম, মেবি পোর্শে হবে নাকি কি হবে আমি জানি না। ওদের একটা খুব ডেঞ্জারাস আছে যে আপনি যদি টাকা নিয়ে দাঁড়ায়ও থাকেন, আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন না, আপনাকে একটা ওয়েট লিস্টের মধ্যে ওরা রাখে। বিকজ ওরা প্রতি বছরে লিমিটেড অ্যামাউন্ট অফ ক্লায়েন্টকে ওই ইয়াটা দেয়, নাকি রোলেক্স, আমি ভুলে গেছি। তো এই ধরনের জিনিসপত্র যখন হয়, ওই জিনিসটা অটোমেটিকলি এক্সক্লুসিভ হয়ে যায়। সো মেক ইয়োর সেলফ এক্সক্লুসিভ। নিজেকে ওইরকম লেম বানায় ফেলিয়েন না। হ্যাঁ ভাই, যখন ইচ্ছা আসে অর্ডার প্রোডাক্ট মানে পারচেস করে যাওয়া, মানে তখন তো অনেকটা হয়ে গেছে যে আপনি মুদি দোকানদার হয়ে গেছে, টাকা দিছে আপনি জিনিসপত্র দিচ্ছেন না। মেক ইয়োর সেলফ এক্সক্লুসিভ। হ্যাঁ ভাই, ঠিক আছে আমি অর্ডার নিচ্ছি, বাট মান্থের অমুক অমুক ডেটের মধ্যে নিচ্ছি, অথবা ব্যাপারটুকু হচ্ছে যে হ্যাঁ আমি এতগুলা ক্লায়েন্টস নিচ্ছি, অথবা যদি আমি কাউকে শিখি আমি এতগুলো স্টুডেন্টস নিচ্ছি। আমি জানি আমি পুরো জিনিসটাকে যদি স্কারসিটিকে ভালো মতো বুঝাইতে যাই, পুরো 1 ঘন্টা 1.5 ঘন্টা আমি লেকচার দিতে পারবো। বাট ব্যাপারটুকু হচ্ছে আমি জাস্ট আপনার থিম বোঝানোর চেষ্টা করতেছি। জাস্ট মেক দ্য প্রপার ইউজ অফ ইট। স্কারসিটি কেন ওয়ার্ক করে, এই যে একটু আগে বললাম, ইট মেক্স ইয়োর সেলফ রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল। লিমিটেড এক্সেস ভাই, লিমিটেড এক্সেস, তাই না? এটাকে আপনাকে একটা ভ্যালুয়েবল জেম এর মধ্যে কনভার্ট করে ভাই, সবসময় চাইলেই পারবে না। এই স্কারসিটিকে করে টুকবার গুবুর, আমার মেন্টর বলেন টিচার বলেন, সে খুব ভালোভাবে ইউজ করে। আপনি যদি তার ওয়েবসাইটে যান, তার একটা কোর্সের প্রাইস হচ্ছে 1000 ইউএসডি, বাংলাদেশের যদি কনভার্ট করি 1,20,000 টাকা। ধরে ফেলেন আপনার পকেটের মধ্যে 1,20,000 টাকা আছে, আপনি চাইলেও কিন্তু তার কোর্স কিনতে পারবেন না। কেন? কারণ বছরে একটা লিমিটেড টাইম পর্যন্ত সে কোর্সটা ওপেন রাখে, এরপর আবার অফ করে দেয়। ঠিক আছে, তো আমি ওইখান থেকে করে থেকে স্কারসিটিটা শিখছি। আর আমি বলবো আপনার সেলস পিচের মধ্যে মেক শিওর ইউ আর ইউজিং স্কারসিটি অ্যাট ইট বেস্ট। ওকে, তারপর ক্ল্যারিটি, ওই যে একটু আগে বললাম ক্ল্যারিটি নিয়ে, যে আপনি বেশি আও ফাও এরকম ঘুরে ফিরে কথা বলবেন না, ডাইরেক্ট টু দা পয়েন্ট কথা বলবেন, যাতে করে কি হইতে পারে আপনার বায়ার ডিসিশন মেক করতে পারে। নাও লেটস কাম টু দ্য পয়েন্ট ভাই, তাহা ভাই বুঝছি। নেক্সট 10 মিনিট ধরে আপনি অনেক কিছু বুঝাই গেছেন। আপনি বলছেন ইমোশন দিয়ে ট্রিগার হয়, তারপর লজিক দিয়ে জাস্টিফাই করে বায়ার কিনে, তারপর আপনি স্কারসিটি টিপসটা শিখাইছেন, রেসিপ্রোসিটি টিপসটা শিখাইছেন, তারপর আপনি অনেক কিছু শিখালেন। এবার একটু প্র্যাকটিক্যাল কিছু বলেন যেটা করে আমি মানে ইউজ করতে পারি। সো আসেন প্র্যাকটিক্যালের দিকে চলে যাই। তো দ্য থিং ইজ, একটা অ্যাকশন প্ল্যান দিচ্ছি। ওয়ান এ ক্লায়েন্ট অ্যাপ্রোচেস ইউ, একটা ক্লায়েন্টের সাথে আপনার কথা হচ্ছে, রাইট? আপনি কি করবেন জানেন? প্রথম কথা হচ্ছে আপনি যে কাজটা করবেন তার পেন পয়েন্টস গুলো ফিগার আউট করবেন। প্রথমে জাস্ট ছাপায় পড়বেন না, ভাই আমার এত এত সার্ভিস আছে, এটা নেই এটা নেই এটা না, না, নেভার। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তার পেন পয়েন্টস গুলো একটু ফিগার আউট করার চেষ্টা করবেন, যে সে অ্যাকচুয়ালি কোন প্রবলেমের মধ্যে আছে, ঠিক আছে? প্রথম স্টেপ নাম্বার ওয়ান, তার প্রবলেমটুকু কি, সে কি সলভ করাইতে চাচ্ছে, সেটা হচ্ছে আপনার পেন পেন পয়েন্টস অনেক ধরনের হতে পারে। পেন পয়েন্ট হইতে পারে সে কি আহ যদি এসইও এর কথা আমি বলি, সে কি ট্রাফিক গ্রো করতে যাচ্ছে, নাকি সে কনভার্সনস মানে ইয়া করতে গ্রো করতে যাচ্ছে, নাকি ব্যাপারটুকু হচ্ছে সে তার
টাইমটুকুকে আর একটু বেশি শর্ট করে আনতে যাচ্ছে, মানে তার টাইম ওয়েস্ট হচ্ছে, আপনাকে কাজ করে সেই টাইমটা একটু ইয়ে করবে। তো এক একজন মানুষের এক একজন পেন পয়েন্ট থাকে, জাস্ট ফিগার আউট হোয়াট ইজ দ্য পেন পয়েন্ট হি ব্রিংস ইনটু ইয়োর টেবল, লাইক ওটা সলভ আউট করতে হবে। সেকেন্ড নাম্বার হচ্ছে ডিপ কোয়েশ্চেন্স। পরবর্তী লেকচার্সে আমি ডিপ কোয়েশ্চেন্স একদম স্পেসিফিক ভাবে যাবো, যে হার্ড কোয়েশ্চেন কি, স্কিন কোয়েশ্চেন কি, বোন কোয়েশ্চেন কি, ঠিক আছে? সো ডিপ কোয়েশ্চেন গুলো করবেন, ঠিক আছে? এটা আমরা লেকচার 4 আর 5 আর 6 এর দিকে আমরা এই কোয়েশ্চেন গুলো আপনাদেরকে শেখাবো। আন্ডারস্ট্যান্ড দ্য মোটিভেশন, মানে সে কেন কিনতে চাচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। ইমোশন দিয়ে চিন্তা করতেছে নাকি লজিক দিয়ে চিন্তা করতেছে, একটু ভালো মতো বোঝার চেষ্টা করবেন। নাকি স্কারসিটির জন্য আসছে আপনার কাছে, সো এটা একটু বুঝতে হবে। সো এবার এইটুকু তো বুঝলাম, এক্সিকিউশনে কি করবেন জানেন? অফার, এটা যদি আপনার কাছে একটু কমপ্লেক্সও লাগে, এটা করেন। এই জিনিসটা করলে আমি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি কনভার্সন করতে পারবেন। সো যে জিনিসটার কথা বলছি সেটা হচ্ছে অফার, ভ্যালু, রেসিপ্রোসিটি। প্রথমে কিছু দেন, ইট ক্যান বি ওয়েবসাইট অডিট। আপনি আপনার সার্ভিসের ক্ষেত্রে দেখেন যে আপনি কি প্রথমে রেসিপ্রোসিটি হিসাবে দিতে পারেন। আপনি কি ওয়েবসাইট অডিট করে দিতে পারতেছেন? আপনি কি কনসালটেশন দিতে পারতেছেন? আপনি কি ব্যাপারটুকু হচ্ছে আপনি কি ইমেজ ডিজাইন করে দিতে পারতেছেন? আপনি কি ভিডিও এডিট করে দিতে পারতেছেন? নাকি আপনি যদি ওয়েব ডেভেলপার হন বা ডিজাইনার হন, আপনি কি যে কোনো একটা ল্যান্ডিং পেজ তাকে করে দিতে পারতেছেন? জাস্ট সি, এই দিয়ে আপনি প্রথমত দিতে পারতেন। এটার জন্য চার্জ করবেন না, কিন্তু রেসিপ্রোসিটির জন্য আমরা কখনো চার্জ করি না, জাস্ট গিভ ইট ফর ফ্রি। তারপর পজিশন ইয়োরসেলফ অ্যাজ সিলেক্টিভ স্ক্যারসিটি, আপনাকে একটু সিলেক্টিভ বানায় ফেলেন। আপনার তাকে মাথায় ঢুকাই দিতে হবে যে ভাই, জনাব বায়ার, তুমি যখন ইচ্ছা তখন আসা অর্ডার করতে পারবা না, আমি লিমিটেড টাইমের জন্য অ্যাভেলেবেল থাকি, আর যদি করতে হয় এই স্টেপের মধ্যে তাড়াতাড়ি করতে হবে। সো ওই স্কারসিটি আর্জেন্সিটা আপনাকে একটু দেখতে হবে, এক একটা পার্সেন্টের জন্য স্কারসিটি এক এক রকম হয়। সো মেক শিওর করেন যে আপনি কিভাবে করে স্কারসিটিটা করতে পারেন। সিম্পলিফাই ইয়ার অফার, ওই আগে বললাম তিনটা স্টেপের মধ্যে নিয়ে আসেন, তিনটা স্টেপ একদম সিম্পল। ডু দিস সিম্পলাই। বা আপনার অফারটা নিলে তার কি প্রবলেম সলভ হচ্ছে সেটা একটু ফিগার করেন, তার কি সেলস বাড়তেছে, তার কি হচ্ছে না করতেছে, জাস্ট মেক দিস থিং সিম্পল। লাস্ট বাট নট লিস্ট, একদম সবকিছু আপনি ভ্যালিউ ইয়া করছেন, আপনি স্কারসিটি করে ফেলছেন, আপনি সিম্পলিফাই ইয়ার অফার করছেন, শো প্রুভ এন্ড রেজাল্টস। এটা হইলে আপনার ক্লায়েন্ট কনফার্ম ইনশাল্লাহ কনভার্ট হবে। সেটা কি, যে নিশে আপনি কাজ করতেছেন, এটা নিয়ে তো আপনি আগে কিছু কাজ করেছেন, রাইট? তো সাম টেস্টিমোনিয়ালস, সাম কেস স্টাডিজ অর ডাটা অর মেট্রিক্স, মানে ব্যাপারটা অ্যাজ অ্যান এসইও আমি যদি বলি, আমার কাছে যদি আজকে একটা ক্লায়েন্ট আসে, সে হচ্ছে যে ধরেন লয়ার নিশে কাজ করতেছে, সো আমি প্রুফ কি দেখাবো জানেন? ব্যাপারটা হচ্ছে আমি আগে লয়ারদের সাথে যে কাজ করেছি তাতে কিছু টেস্টিমোনিয়ালস আমি দেখাইতে পারি, বা কিছু কেস স্টাডিজ দেখাতে পারে, এই যে আমরা 3 মাসে কাজ করে এই স্ট্যাটিস্টিক এখান থেকে এখানে নিয়ে গেছে, মানে ডাটা মেট্রিক, সার্চ কনসোলের ডাটা আমি দেখাতে পারি, অ্যানালিটিক্স এর আমি ডাটা দেখাতে পারি, রাইট? সো ট্রাস্ট মি, যদি সেল ভালো মতো হাই টিকেট ক্লায়েন্টদেরকে যদি আপনি গ্র্যাব করতে চান, জাস্ট ফলো দিস 4 সিম্পল স্টেপ। প্রথম কথা, স্টার্ট উইথ রেসিপ্রোসিটি, কিছু দিয়ে স্টার্ট করেন, বাট হ্যাঁ, একদম কমন জিনিস দিয়ে ফেলবেন না। আজকাল তো মানুষজন আবার গ্রুপের মধ্যে দেখায় কি, অডিটের একটা টেমপ্লেট দিয়ে ফেলে, হ্যাঁ আমি চার্জ করেছিলাম 1500-2000 USD ফর দিস অডিট। ভাই, সেম অডিট টেমপ্লেট যদি 2000 জন একই ক্লায়েন্টকে যদি দেয়, কথার কথা, কখনো কি সেটা কি ভ্যালুয়েবল হবে? না। মেক ইয়ার ওন টেমপ্লেট, মেক ইয়ার ওন থিংস, রাইট? সো ব্যাপারটুকু হচ্ছে কিরকম, প্রথমত রেসিপ্রোসিটি দিয়ে স্টার্ট করবেন, নিজেকে এক্সক্লুসিভ বানাবেন। এক একজন এক এক ভাবে এক্সক্লুসিভ হইতে পারে। সো জাস্ট থিঙ্ক অফ লাইক হাউ ইউ ক্যান বি এক্সক্লুসিভ, রাইট? 3 নাম্বার, নিজের অফারকে সিম্পলিফাই করবেন। 4 নাম্বার, নিজের কিছু প্রুফ দেখাবেন। ইট ক্যান বি টেস্টিমোনিয়ালস, ইট ক্যান বি কেস স্টাডিজ, ইট ক্যান বি ডাটা মেট্রিক্স, হোয়াট এভার দ্য থিং ইট ইজ, জাস্ট শো দ্যাম। ট্রাস্ট মি, আপনার কনভার্সন হবে। সো আজকের লেকচার এতটুকুর মধ্যে ছিল। একটা জিনিস হচ্ছে, গ্রেট সেলস পার্সন ডোন্ট পুশ দ্য গাইড। সো পুশ করবেন না ভাই, নেই 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 না না, এত ইয়া করার দরকার নেই। আপনি প্রপারলি প্রবলেম সলভ করবেন, ইনশাআল্লাহ আপনার কনভার্সনটা হবে। সো দ্য সিম্পল থিং ইজ, আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, কানেক্ট উইথ দ্য প্রবলেম এন্ড গাইড দ্য পার্সন অন হাউ টু সলভ দ্যাট প্রবলেম। ইউ দ্য গাইড। মানে একটা জিনিসটা হচ্ছে, আমরা যদি একটা স্টোরির কথা চিন্তা করি, একটা বায়ারের লাইফকে যদি আপনি একটা স্টোরির মতো করে চিন্তা কল্পনা করেন, প্রত্যেকটা গল্পের মধ্যে একটা হিরো থাকে না? কথাটা একটু ভালো মতো বুঝবেন। হিরোটা কে জানেন? হিরো আপনি না। বায়ারের জার্নির মধ্যে বায়ার হচ্ছে হিরো, যে একটা প্রবলেমের মধ্যে পড়ছে, ওই প্রবলেম থেকে উদ্ধার করার জন্য আপনি হচ্ছেন একটা গাইড, যে আপনি তাকে উদ্ধার করে দিচ্ছেন, যে এটা করো, এরকম করলে তোমার প্রবলেম সলভ হবে। যদি একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, মানে ব্যাপারটুকু হচ্ছে, পুরো জার্নিটাকে আপনি একটা গল্পের মতো চিন্তা করেন, যে কোনো সিনেমার মতো করে চিন্তা করেন। প্রত্যেকটা মুভির মধ্যে দেখবেন
হিরো প্রবলেমের মধ্যে পড়ে, তাই না? প্রবলেম কি? সে যাকে বিয়ে করতে যাচ্ছে সে বিয়ে করতে পারতেছে না। যদি গল্পের শুরুর মধ্যে তার যদি নায়িকার সাথে বিয়ে হয়ে যায়, তাহলে গল্প তার মানে ইন্টারেস্টিং হবে না, তাই না? তো ব্যাপারটুকু হচ্ছে সে প্রবলেমের মধ্যে পড়ছে, কিন্তু ওখানে একটা সাইড ক্যারেক্টার থাকে যে হিরোকে সবসময় হেল্প আউট করতে থাকে বিভিন্ন প্রবলেম সলভ করার জন্য। সো ইউ আর দ্যাট সাইড ক্যারেক্টার যে গাইড হিসেবে কাজ করতেছে। সো সেলসের এই জার্নির মধ্যে ইফ ইউ থিঙ্ক ইট অ্যাজ এ মুভি, ডোন্ট বি এ হিরো, নিজে হিরো হওয়ার দরকার নাই, বি এ গাইড, যে বায়ার, যে হিরো তার প্রবলেম সলভ করতেছে। আই নো আজকের লেকচারটা একটু বেশি বড় হয়ে গেছে। সো আজকে এতটুক। এটার লিংক আমি বলবো যে আপনার টাইম নিয়ে এগুলো সবগুলো দেখবেন। এই স্লাইড শো এর লিংকটা আমি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ নেক্সট বুধবার আমাদের থার্ড লেকচার আসতেছে। এন্ড ইয়া, আপনারা খুব ভালো রেসপন্স দিচ্ছেন আমাদের সেলস এর ইয়াতে মানে সিরিজে। থ্যাংকস আ লট। যদি আজকের সিরিজটা ভালো লাগে মানে আজকের এপিসোড ভালো লেগে থাকে, জাস্ট গিভ এ লাইক এন্ড কমেন্ট কোন পার্টটা আপনার ভালো লেগেছে। টিল দেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।